জাতীয় নির্বাচন নিয়ে সরব প্রধান দুই দল, অনড় অবস্থানে থেকে পাল্টাপাল্টি দোষারোপ। নির্বাচন বানচালের দুরভিসন্ধি তাদের মধ্যে কাজ করছে। নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিলে আপনারা ওই 8% থাকবেন। নিখোঁজের একদিন পর লেকহেড স্কুলের মালিক, মন্ত্রণালয়ের সহকারী কর্মকর্তা এবং শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ভূমি কমিশন আইন অনুযায়ী মালিকানা বুঝে পাবে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা, বললেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে কাপ্তাইয়ে আদিবাসী পাড়া কেন্দ্র উদ্বোধন। 23 জানুয়ারি রোহিঙ্গাদের ফিরে যাওয়ার বিষয়টি অনিশ্চিত, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। প্রত্যাবাসন প্রক্রিয়ায় চীন, জাপান আর ভারতকে সম্পৃক্ত করতে চায় বাংলাদেশ। এবং এবার বাংলাদেশ থেকে হজে যাবেন 1,27,000 জন। প্যাকেজ ঘোষণা 10 ফেব্রুয়ারির মধ্যে। জাহাজে হজযাত্রী পাঠানোর প্রস্তাব সৌদি আরবের নাকচ। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। জাতীয় নির্বাচন নিয়ে সরব প্রধান দুই দল আওয়ামী লীগ, বিএনপি। নিজেদের অনড় অবস্থানে থেকে পাল্টাপাল্টি দোষারোপ করে চলছেন তারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বানচাল করতে বিএনপির দুরভিসন্ধি রয়েছে। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন সুষ্ঠু হলে 8% ভোটও পাবে না ক্ষমতাসীনরা। সকালে দেশের সমসাময়িক রাজনীতি, সাম্প্রতিক নির্বাচন বিতর্ক সহ নানা বিষয় নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই সময় তিনি গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন। নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের নানা বিরূপ মন্তব্যের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বানচালে বিএনপির দুরভিসন্ধি রয়েছে। নির্বাচনের সময় তাদের যে সরকার ইনকামবেন্সি, যেটা পাওয়ারে থেকে রুটিন দায়িত্ব পালন করে, কোন দেশে অন্য দলকে আমন্ত্রণ করে। কথা মনে হয় নির্বাচন বানচালের দুরভিসন্ধি তাদের মধ্যে কাজ করছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন অনুষ্ঠানের কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানান তিনি। আমরা তো বারবারই বলছি তারা ইলেকশনে আসুক, এবং আমরা এটাও জানি তারা ইলেকশনে আসবে। ছটকাটার তো কোনো কারণ নেই। বিনা প্রতিদ্বন্দ্বিতা ইলেকশন করার কি কোনো ইচ্ছা আমাদের আছে? আমাদের নেই। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ 8% ভোটও পাবে না। একটা নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দেন, দেখা যাক কে কত ভোট পায়। আপনারা হলে আপনারা আছেন, আমরা হলে আমরা আছি, না নাই তো সেটা তো দেবেন না। কারণ জানেন নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিলে আপনারা ওই 8% থাকবেন না। এছাড়া পরাজয়ের ভয়ে সরকার উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন স্থগিত করেছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। লোকাল গভর্নমেন্ট রুরাল ডেভেলপমেন্ট যে মন্ত্রণালয়, তারা এই কাজটা করেন, তাদের সঙ্গে যোগ সাজশ করে এই কাজটা করেছেন, যাতে করে এটা রিট করে স্থগিত হয় এবং আপনাদেরকে নির্বাচন করতে না হয়। নির্বাচন করলেই তো আপনাদের ভরাডুবি। সিটি কর্পোরেশন নির্বাচনে আপনাদের ভরাডুবি অবধারিত ছিল, যে কারণে আপনারা এই নির্বাচন বন্ধ করেছেন। নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখতে সরকার নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি এমন কথা বলেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থী বেছে নিতে মাঠ পর্যায়ে জরিপ করছে প্রধান রাজনৈতিক দলগুলো। এক্ষেত্রে ব্যবসায়ী নয়, বরং মূল্যায়ন করা হবে দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত জনপ্রিয় ব্যক্তিদের। একই সঙ্গে তাদের সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে। বেলায়েত হোসেনের রিপোর্ট। স্বাধীনতার পর জাতীয় সংসদ সদস্যদের মোট 17 ভাগ ছিলেন ব্যবসায়ী। প্রতিটি সংসদ নির্বাচনে বাড়তে বাড়তে বর্তমানে এই হার দাঁড়িয়েছে 50 ভাগেরও উপরে। আর এতে ক্রমেই মনোনয়ন পাওয়ার দৌড়ে পিছিয়ে পড়ছেন তৃণমূলের পরীক্ষিত নেতারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য ব্যক্তিদেরকেই প্রার্থী হিসেবে বেছে নিতে চাইছে প্রধান রাজনৈতিক দলগুলো। আমরা ব্যবসায়ীদের প্রাধান্য এই কথা একেবারেই সঠিক নয়। প্রধানত আমরা দুটো জিনিস দেখব, একটা হচ্ছে কে জিতবে এবং সেই সঙ্গে 2 নম্বর
তার সঙ্গে দল এবং জনগণের সম্পৃক্ততা কি? কোথাও যদি রাজনৈতিক ক্যান্ডিডেট না থাকে, সেখানে যদি নতুন কেউ আসে, তারা যদি ব্যবসায়ী হয় এবং তার যদি গ্রহণযোগ্যতা থাকে, সেক্ষেত্রে তো কোনো বাধা নেই। ব্যবসায়ীদের বিষয়গুলো আছে, সকল বিবেচনায় পরীক্ষিত নেতা কর্মীদের অগ্রাধিকার থাকবে। যোগ্য প্রার্থী বেছে নিতে এরই মধ্যে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠানের মাধ্যমে জরিপ শুরু করেছে আওয়ামী লীগ। নির্বাচনের আগে আগে শুরু হবে তৃণমূল নেতাকর্মীদের মতামত গ্রহণ। বসে নেই বিএনপি এবং জাতীয় পার্টিও। আমাদের যে পার্লামেন্টারি বোর্ড, সেখানে জরিপের রিপোর্ট জমা হচ্ছে। তৃণমূল থেকে তাদের মতামত নিব। প্রায় 2700 প্রার্থী আমাদের কাছে আছে, তাদের সম্পর্কে আমরা বিভিন্নভাবে জানার চেষ্টা করছি। যারা প্রার্থী হতে চায় তাদের মধ্যে একটা প্রতিযোগিতা আছে এবং সেখানে একটা লিস্ট হবে, শর্ট লিস্ট হবে, তারপরে সেটা স্ট্যান্ডিং কমিটিতে যাবে। এবারে আমরা চেষ্টা করব বিদ্রোহী প্রার্থী যাতে না থাকে। আওয়ামী লীগের সংবিধানে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার প্রভিশন আছে, সেভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচন করেছে তো দলের আচরণবিধি আছে। সংবিধান অনুযায়ী এবছরের 28 অক্টোবর থেকে আগামী বছরের 28 জানুয়ারির মধ্যে হওয়ার কথা রয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। অবশ্য এবছর এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে এরই মধ্যে ইঙ্গিত পাওয়া গেছে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নিখোঁজ লেকহেড স্কুলের মালিক খালেদ হাসান মতিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী নাসির উদ্দিন ও শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোতালেব হোসেনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাতে তাদের গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেন উপকমিশনার মাসুদুর রহমান। রাজধানীর গুলশান ও বসিলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় নাসির উদ্দিনের কাছে 1,30,000 টাকা পাওয়া যায়। পুলিশ জানায়, খালেদ হাসান মতিনকে জঙ্গি অর্থায়নে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয়। এছাড়া নাসির উদ্দিন ও মোতালেব হোসেনকে শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়মের অভিযোগে গ্রেফতার করা হয় বলে জানান তিনি। পার্বত্য অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পার্বত্য শান্তি চুক্তির 80% কাজ বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ সরকার। রোববার সকালে রাজধানীর একটি হোটেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙামাটিতে সামাজিক উন্নয়ন কেন্দ্র হিসেবে 4000তম পাহাড় কেন্দ্রের উদ্বোধন করে একথা বলেন তিনি। পার্বত্য অঞ্চলে আধুনিক ভূমি আইনের মাধ্যমেই আদিবাসীরা মালিকানা বুঝে পাবেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 পার্বত্য জেলার দুর্গম এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের মৌলিক সমাজসেবা প্রাপ্তি নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ পাড়া কেন্দ্র, যেখানে নারী ও শিশুদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধায় সমন্বিত থাকে সামাজিকীকরণের নানা অনুষঙ্গ। 1980 সাল থেকে নেয়া এই উদ্যোগ বর্তমানে 4000টি কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। সকালে রাজধানীর একটি হোটেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি এলাকায় 4000তম পাড়া কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা বলেন সেখানকার সুবিধাভোগী জনগোষ্ঠীর সাথেও। এ সময় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের পথে সরকার সিংহভাগ এগিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য এলাকায় ব্যাপক উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছে সরকার। বলেন, ড্রাগ উৎপাদন নয়, বরং সেখানে খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলা হবে। ইতিমধ্যে আমরা চুক্তি প্রায় 70-80 ভাগের মতো বাস্তবায়ন করেছি। এই অঞ্চলটায় 20টা বছর কোনো উন্নয়ন হয়নি, উন্নয়নের ছোঁয়া পায়নি। আমরা চাই না সেখানে কোনো ড্রাগ তৈরি হোক, পপি ফিল্ড থাকুক। তো সেখানে এখন সবচেয়ে ভালো কমলা হচ্ছে, বিভিন্ন ফল হচ্ছে, তৈরি হচ্ছে এবং সেগুলি তৈরি তরকারি হচ্ছে এবং সেখানে আমরা চাই এখন খাদ্য প্রসেস করা, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি আমরা তৈরি করে দিতে চাই। পাড়া কেন্দ্রের চলমান এই প্রকল্প শেষ হলে সরকার নতুন করে সেখানকার সামাজিক উন্নয়নে আবারও প্রকল্প নেবে এমন পরিকল্পনা তুলে ধরে শেখ হাসিনা বলেন, সেখানকার অধিবাসীরা পুরনো নয়, ভূমি কমিশনের রীতিমাফিক ভূমির মালিকানা নিশ্চিত করতে পারে। ভূমি কমিশন আমরা গঠন করে দিয়েছি। এই ভূমি কমিশন একটু নিয়মিত যদি বসতে পারে, সেই সমস্যাটাও আমাদের সমাধান হতে পারে। আর জমি জমার মালিকানা সেই ব্রিটিশ আমলে করা আইন দিয়ে না, বরং আমাদের সব জায়গায় মানুষ যেমন তার ভূমির মালিকানাটা পায়, পার্বত্য অঞ্চলের মানুষ যেন তার ভূমির মালিকানাটা সেইভাবে নিতে পারে, আমরা সেই ব্যবস্থাই করতে চাই। এই যে আমরা পাড়া কেন্দ্রগুলি, এই প্রকল্পটা শেষ হয়ে যাচ্ছে,
এটা যেহেতু শেষ হয়ে যাচ্ছে, এটাকে শেষ করে দিয়ে আমরা নতুন একটা প্রকল্প আরো বেশি মানুষ নিয়ে কিন্তু এটা কার্যকর করা হবে। আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারপরেই রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে মিয়ানমারে। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ব্রিফিংয়ে যোগ দিয়ে এমন তাগিদ দিয়েছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। এ সময় নির্ধারিত 23 জানুয়ারিতে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত নয় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী জানান, প্রত্যাবাসন প্রক্রিয়ায় ভারত, চীন ও জাপানকে সম্পৃক্ত করতে মিয়ানমারকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এহসান জুয়েলের রিপোর্ট। 25 আগস্ট রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর নির্যাতন শুরুর পর কক্সবাজারে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা শুরু করে বাংলাদেশ। গত বছরের 9 অক্টোবর 32 দেশের রাষ্ট্রদূতদের ব্রিফিং এর পর এবার দ্বিতীয়বারের মতো তাদের আমন্ত্রণ জানানো হয় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। শুরুতে পশ্চিমা এবং অমুসলিম প্রধান দেশগুলোর রাষ্ট্রদূত এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার কূটনীতিকদের রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী। ব্রিফিং শেষে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশকে তাগিদ দেন কূটনীতিকরা। আমরা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছিলাম, এই মুহূর্তে নিরাপত্তাহীনতার কারণে তারা ফিরতে চায় না। রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার আগে তাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। যে কোনোভাবে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দেওয়ার পক্ষে আমরা। এখন নিরাপত্তা নেই বলা ঠিক হবে না, তবে এই পরিস্থিতি উন্নয়নে আমাদের সবাইকে অনেক কাজ করতে হবে। রোহিঙ্গাদের ফিরে যাওয়ার আগে অবশ্যই তাদের নিরাপত্তা, সম্মান এবং অধিকার নিশ্চিত করতে হবে, কারণ তাদের মানবিক দিক আমাদের কাছে গুরুত্বপূর্ণ। পরে ওআইসি-ভুক্ত মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। যেতে না চাইলে তো জোর করে ধাক্কা দিয়ে পাঠানো যাবে, তো কাজেই এটা তো জিনিসটা এইরকম যে যখন তারা দেখবে যে হ্যাঁ ওখানে তো কন্ডিশন ইমপ্রুভ করছে এবং ওখানে অন্য দেশ ইনভলভ আছে, দেখা যাক কিভাবে এগোচ্ছে কাজটা। আমাদের সাইডে আমরা ইউএন হাই কমিশনার ফর রেফিউজিজ অফিসকে আমরা ইনভলভ করব। তো তারা একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং তারা ড্রাফট দিয়েছে। ইন্ডিয়া, চায়না এবং জাপানকে তারা ইনভলভ করতে রাজি হয়েছে। তবে মিয়ানমার সরকারের ভাষ্য অনুযায়ী 23 জানুয়ারি প্রথম দফায় রোহিঙ্গাদের ফিরে নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেননি পররাষ্ট্রমন্ত্রী। ওটা আমি বলতে পারবো না, এখন দেখা যাক, এরকম তারিখ বলা যায় না। যদি না যায় 23 তারিখে বলবেন যে হ্যাঁ গেল না তো। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর পর থেকেই 5 দফা দাবিতে বিক্ষোভ করছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। দাবি মেনে নেওয়া না হলে দেশে ফিরতে চান না তারা। প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে এসব দাবিকে বিভিন্ন এনজিওর উস্কানি বলছে সুশীল সমাজ। তবে রোহিঙ্গাদের এসব দাবি নিয়ে সরকার চিন্তিত নয়। ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন তাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ চলছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নিতে গত 15 জানুয়ারি বাংলাদেশ মিয়ানমারের মধ্যে চুক্তি স্বাক্ষরের পরপরই বিক্ষোভ শুরু করে প্রত্যাবাসন প্রক্রিয়ায় থাকা অনেক রোহিঙ্গা। দুদেশের যৌথ ওয়ার্কিং কমিটি চুক্তির বাইরে নতুন করে 5টি শর্ত দিয়ে অনেকদিন ধরেই কক্সবাজারের বেশ কয়েকটি রোহিঙ্গা শিবিরে বিক্ষোভ করছে তারা। শর্ত হিসেবে কোনো আশ্রয় কেন্দ্র নয়, মিয়ানমারের নিজ বসতবাড়িতে ফিরে যাওয়ার ব্যবস্থা করা, মসজিদ মাদ্রাসায় ধর্ম পালনের স্বাধীনতা সহ বিভিন্ন দাবি জানাচ্ছেন তারা। এসব দাবি পূরণ না হলে আবারও মিয়ানমার সরকারের নির্যাতনের মুখে পড়তে হবে বলে মনে করে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। মিলিটারি সেফটি ফোর্স বাংলাদেশের মধ্যে তো লাগিব গরবারে পুরা দিয়ে ইম্বগুল দিয়াগুলো দিলে আমাদের নিরাপত্তা ছাড়া প্লিজ আপনারা ওখান থেকে আমাদেরকে বেগ দিবেন না। চল যাবেন যদি পুরো হলে আর যাই বলা তৈরি দেন, নয়তো কিন্তু আর বাংলাদেশের আর যদি মারি ফেলালে আর বাংলাদেশের মরে যাইম বই আর যাই বলা তৈরি। এদিকে শর্তে বিভিন্ন সমস্যার সমাধানের কথা উল্লেখ থাকার পরও নতুন করে রোহিঙ্গাদের এসব দাবি ও বিক্ষোভকে কিছু এনজিও ষড়যন্ত্র বলে মনে করে সুশীল সমাজ। এখানে কিছু স্বার্থান্বেষী এনজিও তাদেরকে উস্কে দিচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে এখানে স্থায়ী করার চেষ্টা করছে। তবে রোহিঙ্গাদের এসব শর্ত বা দাবি নিয়ে সরকার চিন্তিত নয় জানিয়ে মিয়ানমারে তাদের নিরাপদ প্রত্যাবাসনের তৎপরতা অব্যাহত আছে বলে জানালেন রোহিঙ্গা প্রত্যাবাসনে দায়িত্বে থাকা এই কর্মকর্তা। তাদের কিছু মতামত বা অভিযোগ থাকতে পারে, দুশ্চিন্তার কোনো কারণ নেই যে তাদেরকে আমরা জোর করে ফেরত পাঠাবো, ব্যাপারটি সেরকম নয়।
এরা বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ তাদের নিরাপদ এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের, এবং সেটি আমরা নিশ্চয়ই সেভাবেই অগ্রসর হব। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী জানুয়ারি মাসের শেষের দিকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবার কথা থাকলেও তার নানা জটিলতায় দেরি হতে পারে। সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। মুখে যখন পাকা আমের ঘ্রাণ, তখন মৌমাছির কি দোষ? আমরস ক্যান্ডি, স্বাদে ঘ্রাণে পাকা ফজলি আমের টসটসা টেস্ট। আমরস ক্যান্ডি, গাছে পাখি একে থাকে। দেখছেন প্রবাসের সময়। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ, চলছে চলবে। এবছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন মাত্র 1,27,000 জন। তবে প্রি রেজিস্ট্রেশনকারীর সংখ্যা প্রায় 2,30,000। এ অবস্থায় কোটা বাড়ানোর জন্য সৌদি সরকারকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী। এছাড়া আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে ঘোষণা করা হবে হজ প্যাকেজ। রোববার সকালে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কথা জানান ধর্মমন্ত্রী। হজযাত্রীদের হয়রানি, বিমানের শিডিউল বিপর্যয় নিয়ে দুর্ভোগ, এজেন্সিগুলোর অতিরিক্ত অর্থ আদায়, এমন সব অভিযোগের মধ্য দিয়ে প্রতি বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালন করেন লক্ষাধিক হাজি। চলতি বছর হজে যেতে প্রি রেজিস্ট্রেশন শুরুর পর থেকে এখন পর্যন্ত আবেদন করেছেন 2,29,764 জন। তবে সৌদি সরকারে বেঁধে দেয়া কোটায় এবছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন 1,27,198 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন মাত্র 7,198 জন, বাকি 1,20,000 জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। এ অবস্থায় হাজিদের কোটা বাড়ানোর পাশাপাশি হজের ব্যয় কমানোর উদ্দেশ্যে প্রতিবেশী ভারতের মতো নৌপথে জাহাজে করে সৌদি আরব পাঠানোর প্রস্তাব দেয় বাংলাদেশ। তবে তা প্রত্যাখ্যান করেছে দেশটি। শিপে নিতে অনেক কম খরচে বাংলাদেশের হাজিগঞ্জ যাইতে পারবেন, কিন্তু তারা এটা করেন না, এখন পর্যন্ত করেন নাই। সংখ্যা চাইছি যে আরো বৃদ্ধি করা হোক, আমরা প্রস্তাব রেখেছি, তারা বলছেন বিবেচনা করবেন। তবে প্রশ্ন রয়েছে বেসরকারি হজ এজেন্সিগুলোর নানা অব্যবস্থাপনা নিয়ে। গত বছর 245টি হজ এজেন্সির অনিয়ম নিয়ে তদন্তে গঠন করা হয় 3টি কমিটি, কিন্তু রিপোর্ট না পাওয়ায় এখনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এবছরও এসব প্রতিষ্ঠানের অধীনে হাজিরা প্রি রেজিস্ট্রেশন করেছেন। তদন্ত শেষ না করে জানাতে পারবো না, তদন্ত শেষ হলে জানিয়ে দেব। তাদের রিপোর্ট প্রস্তুতি শেষ পর্যায়ে আছে। রিপোর্ট পাওয়ার পরে যার বিরুদ্ধে যেই রকম অভিযোগ হয়েছে সেই অভিযোগের গুরুত্ব বিবেচনা করে আমরা দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব। তবে এবছর হজের খরচে বাড়তি ভ্যাট যুক্ত হওয়ার পাশাপাশি বিমানের জ্বালানি খরচ বাড়ায় বাড়তে পারে হজ ফি। আগামী মাসের 10 তারিখের মধ্যে সৌদি সরকারের কাছ থেকে জানার পর তাই ঘোষণা করা হবে হজ প্যাকেজ। 2018 সালে ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। আখিরাতে ক্ষমা আর ইহকালের শান্তি কামনায় বিশ্ববাসীর জন্য দোয়ার মধ্য দিয়ে শেষ হলো 53তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আমিন আমিন ধ্বনিতে একাত্ম হন লাখো মুসলমান। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। পেছনে ফেলে আসা জীবনের সকল পাপ আর অপরাধ থেকে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে আখিরি মোনাজাতে আল্লাহর দরবারে হাত তোলেন লাখো মুসল্লি। আমিন আমিন ধ্বনি আর সৃষ্টিকর্তার কাছে হৃদয় নিংড়ানো আকুতিতে মুখর ছিল টঙ্গীর তুরাক্তীর। ক্ষমা ও করুণার আশায় প্রার্থনা মহান রব্বুল আলামিনের কাছে। টঙ্গীর তুরাক্তীরে মানব সমুদ্রে চোখের জলে যেন প্রকাশ পায় মনের আকুতি। ইমান, আমল ও আখলাকের হেফাজতের জন্য করা হয় প্রার্থনা। মোনাজাত পরিচালনা করেন কাকটাইল মসজিদের মুরব্বী হাফেজ মাওলানা জুবাইরুল হাসান। রোববার সকাল 10:20 শুরু হয়ে 25 মিনিট ধরে চলে এবারের ইজতেমার দ্বিতীয় পর্বের আখিরি মোনাজাত। ইজতেমার ময়দান ছাড়িয়ে দূর প্রান্তরে যত দূর চোখ চায় শূন্যে হাত তুলে আল্লাহর দরবারে আত্মসমর্পণ সবার। দোয়া করা হয় মুসলিম সম্প্রদায়, দেশ ও বিশ্ববাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য। সমস্ত মুসলিম উম্মার ভিতরে যত রকম গ্যাঞ্জাম, যত রকম হানাহানি থেকে যেন আল্লাহ তাআলা মুক্তি দান করে। দেশের জন্য দোয়া করছি, সমস্ত মুসলমানদের জন্য দোয়া করছি, আমার হেদায়েতের জন্য দোয়া করছি। দুনিয়ার যত কিছু অন্যায় করেছি আল্লাহ যেন আখিরাতে মাফ দেয়। আল্লাহ তাআলা যেন আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়, এই দোয়া করেছি। 3 দিনের আয়োজনে যেসব বয়ান ও ঈমান আখলাকের তাগিদ দেওয়া হয়েছে, নিজের জীবনে সেসব প্রতিষ্ঠা এবং অন্যের কাছে সেই বাণী পৌঁছে দিতে পারলেই ইজতেমা সফল ও সার্থক হবে বলে আশা মুসল্লিদের। অনেকে আমরা পথভ্রষ্ট হয়েছি, তাদেরকে আমরা দাওয়াত দিয়ে দিনের পথে আনাটাই আমাদের মেইন কাজ। মুসলমান এখন
একজন একদিকে আরেকজন আরেকদিকে, সবাই একত্র হইয়া যে আমরা ইস্তেমা করি এবং আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতবাসী করে। শুক্রবার শুরু হয়ে রোববার সকাল পর্যন্ত চলে 53তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এর মধ্য দিয়ে শেষ হয় তাবলিগ জামাতের সবচেয়ে বড় আসর বিশ্ব ইজতেমার 2018 সালের জমায়েত। বিশ্ব মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় শেষ হলো 53তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখিরি মোনাজাতে আল্লাহর দরবারে হাত তুলে লাখো মুসলমান চাইলেন অতীতের পাপ থেকে মুক্তি এবং সামনের দিনগুলোতে ইসলামের আওতায় চলার শক্তি। সেই সঙ্গে তারা প্রার্থনা করলেন সারা বিশ্বের মুসলমান যেন একতাবদ্ধ হয়ে থাকতে পারেন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, বিশ্ব ইজতেমা ময়দান, টঙ্গী। আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরা মুসল্লিদের ঢল নামে। বাস ট্রেনে জায়গা না পেয়ে পায়ে হেঁটেই বাড়ির পথে রওনা হন অনেকে। দীর্ঘ পথ পাড়ি দিলেও তাদের কারো চোখে মুখেই ছিল না ক্লান্তির ছাপ। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই জমায়েতে শরীক হতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তারা। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরার পালা। তুরাগ নদীর তীরের 160 একরের বিশাল ময়দান ফেলে যার যার গন্তব্যে ফেরেন ইজতেমায় আসা মুসল্লিরা। তীব্র শীত ও ঘন কুয়াশা কিছুই আল্লাহর ইবাদত বন্দেগী থেকে বিরত রাখতে পারেনি তাদের। আমরা যে একজন মুসলমান সেই হিসেবে যেন আমরা সবাই এই দিন ইসলামের যে কাজ আমরা সব বাইরে একসাথে মিলা করতে পারি। বেশি কষ্ট মনে হয় না আর কি, কারণ এটার একটা উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে যে আমরা আল্লাহ তাআলাকে পাইতে চাই। এর আগে আখেরি মোনাজাতকে সামনে রেখে ইজতেমা ময়দানের বিভিন্ন এলাকায় বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় পায়ে হেঁটে অথবা বিকল্প বিভিন্ন যানবাহনে চড়ে টঙ্গী তীরে জমায়েত হন মুসল্লিরা। মাইলের পর মাইল পায়ে হেঁটে আখেরি মোনাজাতে অংশ নিলেও তাদের চোখে মুখে ছিল না ক্লান্তির ছাপ। আমরা যারা বৃদ্ধ বয়সের মানুষও এই কাজটা অংশগ্রহণ করতেছে, এদিকে আমরা শান্তি পেতেছি। আল্লাহর কাছে হাত তুলে বললাম যে আমাকে সুস্থ রাখে, মা বাবাকে সুস্থ রাখে। সারা বিশ্বের মুসলমান যেন আল্লাহ তাআলা হেদায়েত নসিব করে। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে 16 জেলার মুসল্লিরা অংশ নেয়। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, টঙ্গী। অবশেষে সাভারে স্থানান্তরিত নতুন চামড়া শিল্প নগরী নির্মাণে ত্রুটির কথা স্বীকার করল বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। চামড়া শিল্প নিয়ে সেমিনারে বিসিক চেয়ারম্যান বলেন, সরকারকে ভুল বুঝিয়ে পুরোপুরি প্রস্তুত হওয়ার আগে স্থানান্তর করা হয়েছে ট্যানারি শিল্প। দোষীদের শাস্তিরও দাবি জানান তিনি। গত বছরের 8 এপ্রিলে হাইকোর্টের নির্দেশে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর করা হয় সাভারের হেমায়েতপুরে। 155টি কারখানার মধ্যে 121টি স্থানান্তর করা হলেও সেখানকার পরিবেশ ও সিইটিপি বাস্তবায়নে নেই তেমন কোনো উন্নতি। রোববার রাজধানীতে ট্যানারি স্থানান্তর বিষয়ে এক সেমিনারে অংশ নিয়ে বিসিক চেয়ারম্যান বলেন, সে সময়ে দরপত্রে গুরুত্বপূর্ণ সমস্যার বিষয়ে উল্লেখ না করেই সরকারকে ভুল বুঝিয়ে স্থানান্তর করা হয়েছে ট্যানারি। এজন্য দোষীদের শাস্তিরও দাবি জানান তিনি। দুই একজন ব্যক্তি এবং প্রতিষ্ঠান কিভাবে তারা বলল যে সিটিপি রেডি, কমপ্লিটলি গভর্নমেন্টকে মিসগাইড করেছে। একটা প্রতিষ্ঠান এবং একটা ব্যক্তি এইভাবে আমাদেরকে বিপদে ফেলেছে। খারাপ লাগে যে যদি আমরা জেনে করি এদের যেন একটা বিচার হওয়া উচিত। বিশ্ববাজারে টিকে থাকতে শিল্প এলাকাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এখনই সংশ্লিষ্ট সবাইকে মনোযোগী হওয়ার আহ্বান জানান বক্তারা। লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট এখনো কিন্তু কোনো ট্যানারি এই পর্যন্ত পায়নি। বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করতে হলে আপনাদের এই সার্টিফিকেশনগুলো কনফার্ম করতে হবে। যেহেতু আমাদের এটা প্রথম প্রকল্প ছিল, আমরা অনুভবী ছিলাম, আমাদের অভিজ্ঞতার কিছু ঘাটতি ছিল, সেই ঘাটতিগুলি আমরা মিটিয়ে যে কম্পোনেন্টগুলি ছিল না এখানে আমরা ইনক্লুড করার চেষ্টা করা হচ্ছে। সভায় ইপিজেড এর মতো পরিকল্পনা নিয়ে বর্জ্য ব্যবস্থাপনায় এখনই সম্মিলিত পদক্ষেপের উপর জোর দেন বিশেষজ্ঞরা। লেদার ওয়ার্কিং গ্রুপ স্ট্যান্ডার্ড ট্যানারি সিটি আমরা পাচ্ছি কিনা আমরা আমাদের নিজেদেরকে আমরা প্রশ্ন করি। তাহলে এই যে এত টাকা খরচ হচ্ছে, 1078 কোটি টাকার প্রজেক্ট, এই টাকার এফিশিয়েন্ট ইউটিলাইজেশন হচ্ছে কিনা। এ সময় জানানো হয়, চামড়া শিল্পে টেকসই উন্নয়ন নিশ্চিত করা গেলে 2021 সাল নাগাদ এই খাত থেকে $5 বিলিয়ন আয় করা সম্ভব। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় 2 জন সহ দেশের বিভিন্ন স্থানে গুলিতে 5 জন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা তালিকাভুক্ত সন্ত্রাসী এবং বন্দুকযুদ্ধে মারা গেছে তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
পুলিশ জানায় রোববার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় ডাকাতি মামলার 2 আসামিকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় তারা। এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে আবুল বাশার ও এন্টা নামে 2 জন নিহত হয়। নিহতদের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রতিপক্ষের ইয়েতে তাদের 2 জন আমাদের যে আটক ছিল তারা গুরুতর জখমপ্রাপ্ত হয় এবং তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাদেরকে। তখনই গোলাগুলি শুরু হয়। তখন গুরুতর জখম অবস্থায় আমরা তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করে। একই সময় যশোরের রঘুনাথপুর এলাকায় 2 দল সন্ত্রাসীর গোলাগুলি হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে জেলার বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুড়া এলাকা থেকে আরো একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় ডাকাত দলের সদস্যদের মধ্যে দ্বন্দ্বের জেরে গোলাগুলিতে সে নিহত হয়েছে। অজ্ঞাতনামা গুরুতর জখম একজন ব্যক্তিকে দেখতে পাই। একটা মানুষের কারণে গুলি, দেশীয় তৈরি অস্ত্র বিভিন্ন সাইজের 7টি এবং বিভিন্ন মাপের স্যান্ডেল 7টি পাওয়া যায়। ঝিনাইদহ যশোর মহাসড়কের মান্দারতলা এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া সাতক্ষীরার কলারোয়া থেকে আরো একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তাসমিন আফরোজ, সময় সংবাদ। প্রাথমিক পর্যায়ে জঙ্গিদের শনাক্ত করা সম্ভব হয় না বলে সাধারণ বন্দীদের সঙ্গে তাদের রাখতে হয়। এতে জঙ্গিবাদে জড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যায়। রোববার সকালে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন একথা বলেন। কারা সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশের 68টি কারাগারে বর্তমানে প্রায় 600 জঙ্গি বন্দী রয়েছে। জেল ওয়ারেন্ট যেটা আসে কোর্ট থেকে, সেখানে কিন্তু কোনো জঙ্গি হিসাবে তার এটা লেখা থাকে না, তার একটা চার্জ লেখা থাকে যে এই চার্জে আইদার বিস্ফোরক মামলা অথবা অন্যান্য কোনো সন্ত্রাস বিরোধী মামলা, এই ধরনের কোনো মামলার একটা চার্জ দেওয়া থাকে। তাতে করে কিন্তু আমরা তাকে আইডেন্টিফাই করতে পারি না সে কোন দলের সাথে বা কার সাথে সংযুক্ত, এবং সেই রিপোর্টটা আমরা প্রায় 2 থেকে 3 মাস পরে, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের কাছে এটা আনআইডেন্টিফাইডই থেকে যায়, এবং তখন সেই সময়টা অবশ্যই বিপজ্জনক। দেখছেন প্রবাসী সময়ের সঙ্গেই থাকুন। রঙিন পর্দার পেছনে রয়ে যায় জীবনের আসল গল্প, তাই সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে এগিয়ে নিতে হয় নতুন ভাবে। কেমন 4K Ultra Super Picture Quality HD Surround Sound Cell Phone to TV Sharing। এগিয়ে যাওয়ার পথে আমার প্রথম পছন্দ ভিশন LED টিভি। দেখছেন প্রবাসী সময়। ডেলট্যাক জীবন গুছিয়ে দেয় নিশ্চিন্তে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাব রাজনীতিতে ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নয়। সকালে কুষ্টিয়ায় দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে একথা বলেন তিনি। বেগম জিয়ার মামলা বানচালের আন্দোলন বন্ধ করে বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান মন্ত্রী। 8 বছর ধরে সহায়ক সরকারের কোনো রূপরেখা, কোনো সাংবিধানিক ব্যবস্থা, স্থায়ী কোনো সমাধানের কোনো প্রস্তাব বিএনপি কিন্তু জাতির কাছে উত্থাপন করতে পারেনি। রাজনীতিতে একটা ফাঁকা বুলি দেবেন এবং সেই ফাঁকা বলির দেওয়ার পরে আপনি রাজপথে উত্তেজনা তৈরি করবেন, তখন আমরা ষড়যন্ত্রের গন্ধ পাই। বিএনপি আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিন এবং নির্বাচনে অংশগ্রহণ করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার সুযোগ দিন। এদিকে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে না পারলে নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। সন্ধ্যায় প্রেস ক্লাবে স্বেচ্ছাসেবক দলের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। আমাদের সবাইকে হাত পা বেঁধে ঘরের মধ্যে রেখে তারা একতরফাভাবে অভিযান চালিয়ে যাবে, আর নির্বাচন কমিশন এই সরকারের তৎবিবাহক প্রতিষ্ঠান। সাধারণত শিডিউল ঘোষণার পরে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করি। এই অবস্থায় নির্বাচন কমিশন তাদের উচিত হবে প্রধানমন্ত্রী এবং সরকারি দলকে বলা যে এখন নির্বাচনী প্রচারণা করা যাবে না। দিনক্ষণ ঠিক না হলেও খুলনায় বইছে সিটি নির্বাচনের হাওয়া। রাজনৈতিক কার্যালয় ও পাড়া মহল্লা সহ সর্বত্র ভোটের আলোচনা। সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়ায় হিসেব নিকেশ শুরু ভোটারদের মধ্যেও। দলীয় প্রতীকের প্রথম নির্বাচনে মূল লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে।
যদিও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করে ভোটের মাঠে এগিয়ে থাকতে চায় জাতীয় পার্টি। তরুলকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। পৌরসভা থেকে খুলনা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 1990 সালে। আগামী জুনে অনুষ্ঠিত হওয়ার কথা এ সিটির পঞ্চম নির্বাচন। তবে এবারই প্রথমবারের মতো ভোট হবে দলীয় প্রতীকে। তাই খুলনার রাজনৈতিক দলগুলো এবার প্রতীকের মর্যাদা রক্ষার লড়াইয়ে আগেভাগে মাঠে নেমে পড়েছেন। কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে দলীয় কোন্দল মিটিয়ে সাফল্য ঘরে আনতে চান প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা। বিশেষ করে মেয়র পদে গতবারের পরাজয়ের কারণগুলো চিহ্নিত করে এবারের জয় পেতে মরিয়া আওয়ামী লীগ। এখানে আমরা যাতে নির্বাচনে আমাদের দলীয়ভাবে সাংগঠনিকভাবে শক্তিশালীভাবে আমরা কাজ করতে পারি, তার জন্য ইতিমধ্যেই আমাদের ওয়ার্ড কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে, আমাদের থানা কমিটিগুলোকে পরিপূর্ণ করা হচ্ছে। সিটি নির্বাচন ভাবনায় বসে নেই অপর রাজনৈতিক দল বিএনপিও। জয়ের ধারাবাহিকতা রাখতে নানা হিসেব করছেন দলটির নেতারা। কেন্দ্রীয় নির্দেশনা হচ্ছে নির্বাচন এবং আন্দোলন, এই দুটোকে সামনে রেখেই বিএনপি প্রস্তুতি নিচ্ছে। আমাদের তৃণমূল পর্যায়ে কাজ শুরু করেছি গত মাস থেকে। এদিকে বিশ্লেষকরা বলছেন দলীয় প্রতীকের স্থানীয় সরকার নির্বাচন হয় নিরুৎসাহিত হবেন দল নিরপেক্ষ ব্যক্তিরা। উন্নয়ন বলতে কিন্তু স্থানীয় সরকার কাঠামোই করে, এবং এখানে কিন্তু শুধু রাজনৈতিক দলের ব্যাপার না, যারা রাজনীতি করে না কিন্তু স্থানীয় পর্যায়ে সমাজসেবা করতে চায়, মানুষের উপকার করতে চায়, এই দলীয় প্রতীক দেওয়ার কারণে এবং রাজনীতি এর মধ্যে সরাসরি রাজনীতি ইনভলভ হচ্ছে, যে কারণে সাধারণ মানুষগুলো, সমাজের সম্মানিত মানুষগুলো স্থানীয় পর্যায়ে নির্বাচন করতে চায়, তাদের অংশগ্রহণের সুযোগ থাকছে না। 45.65 বর্গ কিলোমিটারের এই নগরীতে প্রায় 15 লাখ মানুষের বসবাস। আর সিটি কর্পোরেশনে প্রথম দুবারে মেয়র নির্বাচিত হন শেখ তৈয়বুর রহমান। তৃতীয় নির্বাচনে জয় পান আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক। সবশেষ 2013 সালে মেয়র নির্বাচিত হন বিএনপির মনিরুজ্জামান মনি। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। সোমবার সরস্বতী পূজা, বিদ্যার দেবীর আশীর্বাদ নিতে সব প্রস্তুতি সম্পন্ন। মণ্ডপে মণ্ডপে ব্যস্ত সময় পার করেন প্রতিমা শিল্পীরা। আয়োজনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। রাত পোহালেই শুক্লা পঞ্চমীর পুণ্যতিথি। শাস্ত্রীয় বিধান মতে মাঘ মাসের এই তিথিতে দেবী সরস্বতীর আরাধনা করেন হিন্দু ধর্মাবলম্বীরা। নগর জুড়ে চলছে তারই কর্মব্যস্ততা। চলছে সাজসজ্জা, গেট প্যান্ডেল নির্মাণ সহ ব্যাপক প্রস্তুতি। প্রতিমা শিল্পীর হাতের নিপুণ কারুকাজে যেন জীবন্ত হয়ে উঠছে ব্রহ্মার স্ত্রী ও দেবী দুর্গার কন্যা মা সরস্বতী। আমাদের কাজের অনেক চাপ বেশি, জন্য কাজ আজকে শেষ করতে হবে, যত রাইতেই হোক। ভোর 6টার দিকে লাগছে, এখন তো কাজ করতেছে এবং রাত সারা তো মনে কাজ করা লাগবে। চোখের কাজ করতে হচ্ছে, এখন লেজ লাগানো হচ্ছে, মুখের কাজ, সেটের কাজ, বিভিন্ন পদের কাজ করা লাগতেছে। আয়োজকরা বলছেন এবার সারা দেশে ছোট বড় মিলিয়ে 30,000-এর বেশি প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে। আর শুধু রাজধানী ঢাকাতেই থাকছে 192টি। ঢাকা মহানগরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে অন্য জায়গা দিয়ে আমাদের কাছে যেটুকু ইনফরমেশন আছে প্রায় 192টির মতো জায়গাতে এবার সরস্বতী পুজো উদযাপিত হচ্ছে। ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি, তাদেরকে জানিয়েছি। এবং নিরাপত্তার দুটো দিক, একটা হলো যে ছাত্রদের কাছ থেকে তারা নিজেরাই নিরাপত্তার কৌশলগুলো তারা বেছে নিয়েছে সঙ্গত কারণে, পাশাপাশি সরকার পরিপূর্ণভাবে এ ব্যাপারে তৎপর। হিন্দু সম্প্রদায়ের এই আয়োজনকে নির্বিঘ্ন করতে সারা দেশেই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞান আলোকের প্রতীক। আর তাই তো বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী এই দেবীকে বরণ করে নিতে চারদিকে চলছে সাজ রব। তাহিয়া রুবাইয়াত, অপলা, সময় সংবাদ, ঢাকা। সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছিল উপচে পড়া ভিড়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সরগরম হয়ে ওঠে গোটা মেলা প্রাঙ্গণ। বাণিজ্য মেলার 21তম দিনে ক্রেতা দর্শনার্থীদের সামাল দিতে হিমশিম খেতে হয় বিক্রয় কর্মীদের। তবে এমন ভিড়ে সন্তুষ্ট তারা। ক্রেতারা জানালেন, বাণিজ্য মেলার শেষের দিনগুলোতে ক্রেতা আকর্ষণে বিভিন্ন পণ্যের ছাড় ও প্যাকেজ ঘোষণা করা হয়। অনেকেই তাই শেষ সময়টা বেছে নেন কেনাকাটা করতে। এক জায়গায় বিভিন্ন দেশের পণ্য পেয়ে সন্তুষ্ট ক্রেতারাও। এছাড়াও এবারের মেলার সার্বিক পরিস্থিতি নিয়েও তারা সন্তুষ্ট। এবার প্রবাসের কিছু খবর।
কুয়েত প্রবাসী বাংলাদেশি ছাত্রদের সংবর্ধনা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত শাখার নেতাকর্মীরা। দলের কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে শুক্রবার কুয়েত সিটির এক হোটেলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শেখ আব্দুর রহমান জামি। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ আল হারুন এবং বিশেষ অতিথি ছিলেন ইসলামী ঐক্য সংস্থা কুয়েতের সভাপতি এমদাদুল্লাহ বেলালি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি সহ সংগঠনের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতারা। পরে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত হয়। সংযুক্ত আরব আমিরাতে বার্ষিক পুনর্মিলনী উদযাপন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি দুবাই ও উত্তর আমিরাত শাখা। দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত ওই পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি এর কেন্দ্রীয় কমিটি সভাপতি AKMA হামিদ, সংগঠনের সভাপতি শেখুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তবারক হোসেন লাবু, ক্যাপ্টেন সৈয়দ আব্দুল আহাদ সহ অনেকে। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী ও রত্নগর্ভা মা সহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রবাসীদের সম্মাননা দেওয়া হয়। পরে জাহাঙ্গীর আলম রূপুর পরিচালনায় প্রবাসী শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। মেধা ও দক্ষতায় দেশকে এগিয়ে নিতে প্রকৌশল খাতে সরকারের উন্নয়নমূলক ভূমিকার প্রশংসা করেন বক্তারা। টানা 25 দিনের শ্রমিক ধর্মঘটে অচল খুলনার রাষ্ট্রায়ত্ত 8টি পাটকল। 3 মাসের বকেয়া বেতন ও মজুরি পরিশোধ সহ 11 দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন প্রায় 50,000 শ্রমিক। এরই অংশ হিসেবে রোববার সকালে নগরের খালিশপুরের পিপলস গোল চত্বর এলাকায় সমবেত হন পাটকলের শ্রমিকরা। পরে সেখান থেকে একটি লাঠি মিছিল বের করেন তারা। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও পিপলস গোল চত্বর এলাকায় গিয়ে শেষ হয়। অবিলম্বে তারা বকেয়া বেতন ও মজুরি পরিশোধের দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। মহার্ঘ ভাতার দাবি আমাকে 20% দিই নাই, আমরা সেই কারণে না খাওয়া মানুষ, আজকে কুড়া মানুষ লাঠি লুটিয়ে আজকে রোডে নামিছি। প্রতিটা জোট মিলে 8 থেকে 12 সপ্তাহ ওয়েজ হয় না, মাসিক বেতন হয় না, শ্রমিকরা অনাহারি কষ্টে জীবনযাপন করতেছে। বাচ্চাদের স্কুলে ভর্তি করতে পারছি না, ভর্তি নিচ্ছে না, খাতা কলম নাই। এবং আমরা প্রধানমন্ত্রী আকর্ষণ করছি দক্ষিণাঞ্চল বলে উন্নতি করবে, আমরা তো না খেয়ে মরে যাচ্ছি, রোহিঙ্গার চাইতে খারাপ হয়ে গেছি। দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতির পরিমাণ 6% উপরে উঠলে তা জিডিপির প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়ে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর চক্রবর্তী রঙ্গরাজন। সন্ধ্যায় রাজধানীর মিরপুরে BIBMA আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। এ সময় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা ও স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। Central banks need to be transparent. আধুনিক দক্ষ অর্থনৈতিক ব্যবস্থার জন্য আর্থিক স্থিতিশীলতা অত্যাবশ্যক, যা কিছু দক্ষ কেন্দ্রীয় ব্যাংকারদের দ্বারা দীর্ঘমেয়াদী মুদ্রানীতি তৈরি ও বাস্তবায়নের মাধ্যমে সম্ভব। তাই মুদ্রানীতি ও রাজস্ব নীতি যদি একমুখী না হয় তা অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়ায়। এজন্য অর্থনীতি কার্যকর রাখতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে গভীর সংলাপ ও সমন্বয় থাকা প্রয়োজন। মূল্যস্ফীতি কেন্দ্রীয় ব্যাংকে নিয়ন্ত্রণ করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যথেষ্ট সক্ষমতা আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রবাসের সময়ে এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাতীয় নির্বাচন নিয়ে সরব প্রধান দুই দল, অনড় অবস্থানে থেকে পাল্টাপাল্টি দোষারোপ। নির্বাচন বানচালের দুরভিসন্ধি তাদের মধ্যে কাজ করছে। নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিলে আপনারা ওই 8% থাকবেন। নিখোঁজের একদিন পর লেক হেডের মালিক ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী ও কর্মকর্তাকে গ্রেফতার দেখালো গোয়েন্দা পুলিশ। কর্মচারী নাসিরের কাছ থেকে 1,30,000 টাকা জব্দ। ভূমি কমিশন আইন অনুযায়ী মালিকানা বুঝে পাবে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীরা, বললেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে কাপ্তাইয়ে আদিবাসী পাড়া কেন্দ্র উদ্বোধন। 23 জানুয়ারি রোহিঙ্গাদের ফিরে যাওয়ার বিষয়টি অনিশ্চিত, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। প্রত্যাবাসন প্রক্রিয়ায় চীন, জাপান আর ভারতকে সম্পৃক্ত করতে চায় বাংলাদেশ। এবং এবার বাংলাদেশ থেকে হজে যাবেন 1,27,000 জন। প্যাকেজ ঘোষণা 10 ফেব্রুয়ারির মধ্যে। জাহাজে হজযাত্রী পাঠানোর প্রস্তাব সৌদি আরবের নাকচ।
এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.news.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।